সবাই কই বাকি সবারটা কই? ঠিক আছে, আর কই এই কয়টা? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। খাতা লিখলেই হবে, নেক্সটে খাতা লিখলেই হবে। আচ্ছা আজকে আমরা এই চ্যাপ্টারটা পড়ি। হ্যাঁ না, ওই যে আবার কেমিস্ট্রি সার্কেস পড়ে না। আচ্ছা প্রথম স্যার, আচ্ছা ঠিক আছে আজকে, আচ্ছা ঠিক আছে আজকে পড়লে নেক্সট ক্লাস থেকে আবার কেমিস্ট্রি করবো। তাহলে আগে বলে দিলে ওর জন্য সুবিধা হবে। বই শেষ তাড়াতাড়ি শেষ করে ফেলবো তো। তাহলে নতুন একটা চ্যাপ্টার ধরবো কিনা বায়োলজি? আচ্ছা দেন নতুন একটা চ্যাপ্টার ধরি, কিন্তু এটা পরীক্ষা কিন্তু দিতে হবে। চ্যাপ্টার 7 ধরি। তাহলে আমরা আজকে উদ্ভিদ এবং প্রাণীর আমরা শ্বসন করব। শ্বসন আমরা অলরেডি চতুর্থ অধ্যায়ে শ্বসন করছিলাম, সেটা ছিল অন্তঃশ্বসন। মানে কোষের ভেতরে যে শ্বসন হয় তাকে বলা অন্তঃশ্বসন। আর এখন আমরা বলবো গ্যাস এক্সচেঞ্জ কিভাবে হয়, গ্যাসীয় বিনিময়, উদ্ভিদের গ্যাসীয় বিনিময়। তাহলে খাতাটা বের করে লেখেন। বড় করে লেখেন উদ্ভিদের গ্যাসীয় বিনিময়। আচ্ছা কেমিস্ট্রি যারা পড়ে ওরা তো ওই ক্লাস অনলাইনে দেখে নিতে পারেন। হ্যাঁ আচ্ছা উদ্ভিদের গ্যাসীয় বিনিময় লেখেন যে উদ্ভিদের গ্যাসীয় বিনিময়ের জন্য নির্দিষ্ট কোনো অঙ্গ নেই। উদ্ভিদের গ্যাসীয় বিনিময়ের জন্য নির্দিষ্ট কোনো অঙ্গ নেই। হ্যাঁ নিচে লেখেন, বর্ণনা লেখেন, উদ্ভিদের গ্যাসীয় বিনিময়ের জন্য নির্দিষ্ট কোনো অঙ্গ নেই। উদ্ভিদের গ্যাসীয় বিনিময়ের জন্য নির্দিষ্ট কোনো অঙ্গ নেই। লেখেন পাতায় উপস্থিত স্টোমাটা, পাতায় উপস্থিত স্টোমাটা কমা দিয়ে লেখেন স্টোমাটা, তোমাদের ছয়টাকার স্টোমাটা বা পত্ররন্ধ্র। তারপরে হচ্ছে কিউটিকল, তারপরে লেখেন যে কাণ্ডে, কিউটিকল আর কাণ্ডে কি থাকে? কাণ্ডে ল্যান্টিসেল এর মাধ্যমে গ্যাসীয় বিনিময় ঘটে। স্টোমাটা, কিউটিকল, কাণ্ডে ল্যান্টিসেলের মাধ্যমে গ্যাসীয় বিনিময় ঘটে। ওই যে আমরা ওই চ্যাপ্টারে পড়ছিলাম, মনে আছে লাস্টের দিকে, মানে গত ক্লাসে কিন্তু আমরা পড়ছিলাম একটা পাতার মধ্যে ল্যান্টিসেল থাকে। ল্যান্টিসেলের ভেতরে দিয়ে কি থাকে? ল্যান্টিসেলের ভেতরে কি থাকে? স্পঞ্জি প্যারেনকাইমা থাকে, তাই না? স্পঞ্জি এবং তারপরে থাকে প্যালিসেড প্যারেনকাইমা। তো ওইটা স্টোমাটার মধ্যে, স্টোমাটা তো আমরা জানি যে মাঝখানে যে ছিদ্র থাকে দুটি, লক্ষ্মী কোষের মাঝখানে যে ছিদ্র তাকে বলা হয় স্টোমাটা। এই স্টোমাটার ভেতর দিয়ে কি থাকে? কিছু কোষ থাকে। এই কোষের নাম কি? স্পঞ্জি প্যারেনকাইমা। আর তার সাইড বরাবর কি থাকে? কিছু ঘন কোষ থাকে, থেকে প্যালিসেড প্যারেনকাইমা। তো ওদের মধ্যে গ্যাস এক্সচেঞ্জ হয় এরকম করে, যে প্রথমে স্টোমাটায় ঢুকবে, স্টোমাটা দিয়ে প্রথমে স্পঞ্জি প্যারেনকাইমার মধ্যে, মানে বায়ু কোষের মধ্যে ঢুকবে, সেখান থেকে স্পঞ্জি প্যারেনকাইমা, সেখান থেকে প্যালিসেড প্যারেনকাইমা। তাহলে ফ্লো চার্টটা যদি করি সেটা হচ্ছে স্টোমাটা, প্রথমে যাবে স্টোমাটা, প্রথমে স্টোমাটা ঢুকে, স্টোমাটা দিয়ে হচ্ছে বায়ু প্রকোষ্ঠ, বায়ু আপনি আসতে পারেন। তাহলে স্টোমাটা, বায়ু প্রকোষ্ঠ,
তারপর যাবে বায়ু প্রকোষ্ঠে, সেখান থেকে আসবে কোথায়? স্পঞ্জি প্যারেনকেমা। স্পঞ্জি প্যারেনকাইমা। স্পঞ্জি প্যারেনকাইমা থেকে পরে যাবে কোথায়? স্পঞ্জি প্যারেনকাইমা থেকে প্যালিসেড প্যারেনকাইমা। প্যালিসেড প্যারেনকাইমা আঁকলে আঁকতে পারেন, বুঝছি। তাহলে উদ্ভিদের আমরা ফার্স্টে শুরু করছি কি? ফার্স্টে শুরু করলাম যে উদ্ভিদের গ্যাস এক্সচেঞ্জ হয় কিভাবে। আমরা লিখলাম যে উদ্ভিদের গ্যাসীয় বিনিময়। উদ্ভিদের গ্যাসীয় বিনিময়ে ওদের জন্য নির্দিষ্ট কোনো জায়গা নাই, ওরা মেইনলি স্টোমাটা, কিউটিকল আর ল্যান্ডিসেল দিয়ে হয়। তারপরে আমরা করছি কি? তারপরে আমরা করলাম যে ওদের পাতার নিচের দিকে কি থাকে? পিচের দিকে যে খসখসে থাকে, এর মধ্যে থাকে ছোট ছোট ল্যান্ডিসেল, ছোট ছোট পত্ররন্ধ্র। আমরা গত ক্লাসে পড়ছিলাম যে পাতার মধ্যে এটা যদি পাতা হয়, তাহলে পাতার নিচের সাইড যদি আমি ভালো করে লক্ষ্য করি, হ্যাঁ দেন সমস্যা হ্যাঁ জায়গা নাই। একটা পাতার যে সারফেস থাকে, সারফেসের মধ্যে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে, এই ছিদ্রগুলোকে বলা হয় স্টোমাটা। আর তার ভেতরের দিকে থাকে কিছু কিছু কোষ থাকে, যেগুলোর মাঝখানে ফাঁকা জায়গা থাকে, দিস ইজ কল স্পঞ্জি প্যারেনকাইমা। এটাকে বলা হয় স্পঞ্জি প্যারেনকাইমা। এটা স্পঞ্জি প্যারেনকাইমা। আর এই মাঝখানে কিছু কিছু বায়ু প্রকোষ্ঠ থাকে, বায়ু প্রকোষ্ঠগুলোকে কি বলে? এর মধ্যে কিছু বায়ু প্রকোষ্ঠ থাকে, এটা হচ্ছে তার বায়ু প্রকোষ্ঠ। আর এর সাইড বরাবর থাকে প্যালিসেড প্যারেনকাইমা। প্যালিসেড প্যারেনকাইমা। তাহলে ওরা মেইনলি কোথা দিয়ে করে? ওরা স্টোমাটা দিয়ে গ্যাস এক্সচেঞ্জ করে। আবার আরেকটা করে সেটা হচ্ছে ল্যান্ডিসেল দিয়ে করে। তিনটা জিনিস দিয়ে করে, স্টোমাটা, কিউটিকল আর ল্যান্ডিসেল। তো ল্যান্ডিসেল যেটা, ল্যান্ডিসেলটা কি জানো ছিল? ওদের যখন উদ্ভিদের সেকেন্ডারি গ্রোথ যখন হয়, ওদের যখন গৌণ বৃদ্ধি যখন ঘটে, তখন এদের মধ্যে কি হয়? হ্যাঁ, ওদের বাকলগুলো ফেটে যায়, ফেটে গিয়ে নতুন ছোট ছোট ছিদ্র তৈরি হয়। দিস ফাইন পোর ইজ কল্ড দ্য ল্যান্ডিসেল। তো এই ল্যান্ডিসেল দিয়ে ওরা গ্যাস এক্সচেঞ্জ করে। প্লাস কিউটিকল, নতুন যে চামড়া হয়, চামড়া দিয়ে কিছু গ্যাস এক্সচেঞ্জ করে। নতুন চামড়াগুলো অনেকটা ইয়ে থাকে, ভঙ্গুর থাকে, বা এদের মধ্যে গ্যাপ থাকে, যার জন্য এরা গ্যাস এক্সচেঞ্জ করতে পারে। কার্বন ডাইঅক্সাইড গ্যাস, বায়ু, বায়বীয় পদার্থ বা বায়ু। বায়ু মানে কি? বায়ুর মধ্যে যে উপাদান লাগে, কার্বন ডাইঅক্সাইড হলে কার্বন ডাইঅক্সাইড লাগবে। ও যখন সালোক সংশ্লেষণ করবে তখন লাগবে কার্বন ডাইঅক্সাইড, আর যখন শ্বসন করবে তখন লাগবে অক্সিজেন। বায়ু, বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড অথবা অক্সিজেন যেটা হোক না কেন, যদি আমরা শ্বসনের কথা, গ্যাস এক্সচেঞ্জের মধ্যে আমরা কার্বন ডাইঅক্সাইড হতে পারে অথবা অক্সিজেন হতে পারে। এরা মেইনলি বাতাস থেকে স্টোমাটার মধ্যে ঢুকবে, স্টোমাটা দিয়ে ঢুকবে প্রকোষ্ঠে, বায়ু প্রকোষ্ঠে। বায়ু প্রকোষ্ঠ থেকে যাবে কোথায়? স্পঞ্জি প্যারেনকাইমার মধ্যে যাবে, যেগুলো এদের মধ্যে যাবে। এখান থেকে যাবে প্যালিসেড প্যারেনকাইমা। একটা কোশ্চেন লেখেন যে রাত্রিবেলায় বড় গাছের নিচে ঘুমাতে হয়, ঘুমানো মানে ঘুমালে শ্বাসকষ্ট হয় কেন? রাত্রিবেলায় বড় গাছের নিচে ঘুমালে শ্বাসকষ্ট হয় কেন? রাত্রিবেলায় বড় গাছের নিচে ঘুমালে শ্বাসকষ্ট হয় কেন? তাহলে কেন হবে? রাত্রিবেলা কি হয়? তাহলে অ্যান্সারটা লেখেন। শ্বাসকষ্ট, ঘুমালে শ্বাসকষ্ট হয় কেন? বড় গাছের নিচে ঘুমালে শ্বাসকষ্ট হয় কেন? দেখেন, কারণ উদ্ভিদে দিনের বেলায় সালোক সংশ্লেষণে অক্সিজেন গ্যাস নির্গত করলেও, কারণ
উদ্ভিদ দিনের বেলায় সালোক সংশ্লেষণে অক্সিজেন গ্যাস নির্গত করলেও আচ্ছা সালোক সংশ্লেষণের মাধ্যমে অথবা সালোক সংশ্লেষণে অক্সিজেন গ্যাস নির্গত করলেও রাত্রিবেলায় বন্ধ থাকে কিন্তু শ্বসন 24 ঘন্টা চলে। উদ্ভিদে 24 ঘন্টা চলে। শ্বসন উদ্ভিদে 24 ঘন্টা চলে। আই ডোন্ট নো, হইতে পারে যদি থাকে, ক্লোজ করা থাকে, অক্সিজেনের যদি ভেন্টিলেশন যদি না থাকে তাহলে সেক্ষেত্রে হতে পারে। 24 ঘন্টা চলে। তারপর লেখেন যে ফলে রাত্রিবেলায় উদ্ভিদের অক্সিজেনের চাহিদা বেড়ে যায়। রাত্রিবেলায় উদ্ভিদের অক্সিজেন চাহিদা বেড়ে যায়। তাই বড় গাছের হ্যাঁ বড় গাছের কি আচ্ছা বড় গাছের আশেপাশের বায়ুতে অক্সিজেনের অভাব থাকে। বড় গাছের বায়ুর আশেপাশে অক্সিজেনের অভাব থাকে, মানে বড় গাছের আশেপাশের বায়ুতে অক্সিজেনের অভাব থাকে। বড় গাছের আশেপাশের বায়ুতে অক্সিজেনের অভাব থাকে। তাই শ্বাসকষ্ট হয়। ওইটা তো বললে ইতিহাস হবে, ওইটা বলতে গেলে ইতিহাস। অ্যাজমা আছে, হ্যাঁ কখন হয়? দিনের সকালবেলা বেশি হয় না, মানে সকালবেলা আর কি। আপনার বংশে আর কারো আছে? বাবার হ্যাঁ হ্যাঁ, এগুলো তো ডিপেন্ড করে অ্যালার্জেন্স সাবস্টেন্স। অ্যালার্জিকের কারণ কি কি আছে? কারণের মধ্যে হচ্ছে আপনার এটাকে বলে টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি, মানে ওয়ান কাইন্ড অফ দেহের মধ্যে অতিরিক্ত যখন রিয়াকশন হয় এটাকে বলা হয় হাইপার সেন্সিটিভিটি। আর প্রথমবার যেটা হয় সেটাকে টাইপ 1 বলে। যাই হোক, বিভিন্ন ধরনের পোলেন গ্রেইন আছে, ডাস্ট পার্টিকেল আছে, বিভিন্ন ধরনের পোষা প্রাণীর যে ইয়ে থেকে পশম, এগুলা প্লাস কিছু কাপড় চোপড় থেকে হতে পারে, অথবা কি হতে পারে সিজনাল কোল্ডের কন্ট্যাক্টে গেলে হতে পারে। এই সকল কারণে মূল কথা হচ্ছে যে কিছু খাবার খেলে হতে পারে, বিভিন্ন ফুড পার্টিকেলস, যেমন হচ্ছে ওই যে অনেকে গরু মাংস খেলে হয়, ইলিশ মাছ খেলে, চিংড়ি মাছ খেলে এগুলো হয়। তো এগুলো কন্ট্যাক্টে গেলে তখন আমাদের দেহের মধ্যে অ্যালার্জিক রিয়াকশন বেশি হয় এবং আমাদের ব্রঙ্কোকনস্ট্রিকশন হয়। আমাদের শ্বাসনালী যে আছে এই শ্বাসনালীটার মধ্যে সংকোচন হয়ে যায়, ফলে বাতাস ঢুকতে এবং বেরোতে অসুবিধা হয়। এটাই মূলত হচ্ছে তার মূল কারণ। এবং কিছু বিশেষ করে সকালবেলা বেশি হয়, সকালবেলা অথবা ভোর রাতে শেষ রাতে বেশি হয়। এবং আরেকটা টার্ম আছে অবশ্য, আরেকটা বলে সিওপিডি। এটা অবশ্য অ্যাজমার মতোই, কিন্তু এটা বড়দের হয়, বিড়ি খেলে হয়, অনেকদিন ধরে বিড়ি খেলে হয়। আচ্ছা, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। মানব শ্বসন ইনহেলার ব্যবহার করেন না? ইনহেলার কি দিছে? মন্টেলুকাস, মনাস, হ্যাঁ মনাস হবে, মন্টেলুকাস হবে। মানব শ্বসনতন্ত্র
তাহলে আমাদের তারপর লেখেন যে মানব শ্বসনতন্ত্র, বড় করে লেখেন, শেষ, আমাদের উদ্ভিদের শ্বসন শেষ। মানব শ্বসনতন্ত্র। তাহলে আমরা অলরেডি জানি যে লেখেন যে অক্সিজেনের উপস্থিতি এবং অনুপস্থিতিতে শ্বসন দুই ধরনের। অক্সিজেনের উপস্থিতি এবং অনুপস্থিতিতে শ্বসন দুই ধরনের। অক্সিজেনের উপস্থিতি এবং অনুপস্থিতিতে শ্বসন দুই ধরনের। এটা হচ্ছে সবাত শোষণ আর একটা অবাত শোষণ। সবাত আর এটা হচ্ছে অবাত শোষণ। সবাত শোষণ ব্র্যাকেটে দেখেন অক্সিজেনের উপস্থিতিতে সবাত শোষণ হয় অক্সিজেনের উপস্থিতিতে। তাহলে কি বললাম স্যার? ভালো আছেন কে? এটা তাহলে সাইডা আছে কিটা বললাম তাহলে? তাহলে উদ্ভিদের অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতি দুই ধরনের, একটা সবাত শোষণ আর একটা অবাত শোষণ। সবাত শোষণ তাহলে কোনটা? অক্সিজেনের উপস্থিতিতে যেটা হয় দিস কল সবাত শোষণ, আর অক্সিজেনের অনুপস্থিতিতে যে শ্বসন ঘটে তাকে বলা হয় অবাত শোষণ। আবার তারপর দেখেন যে অবস্থার উপর ভিত্তি করে, মানে দেহে অবস্থার উপর ভিত্তি করে, দেহে অবস্থার উপর ভিত্তি করে, অবস্থার উপর ভিত্তি করে শ্বসন দুই ধরনের। একটা হচ্ছে অন্তঃশ্বসন আর একটা বহিঃশ্বসন। একটা অন্তঃশ্বসন আর একটা হচ্ছে বহিঃশ্বসন। বহিঃশ্বসন একটাকে বলা অন্তঃশ্বসন আর একটাকে বলা বহিঃশ্বসন। একটা অন্তঃশ্বসন আর একটা বহিঃশ্বসন। অন্তঃশ্বসনের মধ্যে লেখেন যে কোষের ভেতরে শ্বসন হয়। কোষের ভেতরে যে শ্বসন হয়, যে শ্বসন ঘটে। আর বহিঃশ্বসন হচ্ছে কোষের বাইরে, কোষের বাইরে যে শ্বসন ঘটে। একটা হবে কোষের ভেতরে শ্বসন ঘটলে তাকে বলা হয় অন্তঃশ্বসন, আর কোষের বাইরে যদি হয় তাহলে সেটাকে বলা হয় বহিঃশ্বসন। একটাকে বলা হয় অন্তঃশ্বসন আর এটাকে বলা হয় বহিঃশ্বসন। তাহলে অন্তঃশ্বসন কোনগুলা? যেটা একদম কোষের মধ্যে হবে, মাইটোকন্ড্রিয়ার মাধ্যমে হয়। আর বহিঃশ্বসন মেইনলি আমাদের গ্যাস এক্সচেঞ্জ হয়। আমাদের দেহের মধ্যে অক্সিজেন ঢুকলো ভিতরে, এই যে ঢোকার যে রাস্তা, এই রাস্তার মধ্যে এবং আমাদের একদম ফুসফুস আমরা করবো যে টোটাল রেসপিরেটরি ট্র্যাক আছে আমাদের ভেতরে ঢুকেছে, এবং কার্বন ডাইঅক্সাইড বের হয়ে আসবে, অক্সিজেন ঢুকবে। এটা তাহলে কি বহিঃশ্বসন হবে না অন্তঃশ্বসন হবে? আর আমাদের বাতাস থেকে অক্সিজেন রক্তে ঢুকবে, তাহলে এটা কি বহিঃশ্বসন হবে না অন্তঃশ্বসন হবে? বহিঃশ্বসন। আবার ওই অক্সিজেন হিমোগ্লোবিনের মধ্যে ঢুকলো এবং সেই হিমোগ্লোবিন থেকে পরবর্তীতে টিস্যুর মধ্যে চলে গেল, তাহলে এটা হবে অন্তঃশ্বসন। তাহলে বহিঃশ্বসন শুধুমাত্র গ্যাসীয় বিনিময়টাকে বলা হয় বহিঃশ্বসন। আর অন্তঃশ্বসন হচ্ছে আমাদের মধ্যে যখন সে রক্তে ঢুকবে, রক্তের হিমোগ্লোবিনের মধ্যে ঢুকবে, কোষের মধ্যে ঢুকলো, এবং সেখান থেকে হিমোগ্লোবিন হয়ে সে যাবে কোথায়? বিভিন্ন টিস্যু লেভেলে চলে যাবে, এবং সেখান থেকে এই অক্সিজেন ব্যবহার করে সে শক্তি তৈরি করবে, সেটাকে বলা হয় অন্তঃশ্বসন। তাহলে আমরা আমাদের শ্বসনতন্ত্র কি নিয়ে গঠিত মানুষের? আমাদের টোটাল একটা রেসপিরেটরি ট্র্যাক্ট আছে। তাহলে আমাদের শ্বসনতন্ত্রের শ্বসনতন্ত্রের গতিপথ লেখা, বা শ্বসনতন্ত্রের অংশ, শ্বসনতন্ত্রের অংশ। তার প্রথমে আমাদের কি থাকে? নাক থাকে, নাকের ছিদ্র থাকে, তাই না? নাকের বাইরে দুটো ছিদ্র আছে, এটাকে বলা হয় নাসারন্ধ্র। এটাকে বলা হয় নাসারন্ধ্র। হ্যাঁ হ্যাঁ, পড়ছেন এগুলো, 7-এ পড়ছেন। নাসারন্ধ্র। 2 নম্বর হচ্ছে ভেস্টিবিউল। ভেস্টিবিউল রন্ধ্র।
রন্ধ্র, এটা ঠিক আছে। ভৈরব রফলা জফলা হবে। আচ্ছা, নাসারন্ধ্র, নাসারন্ধ্র আর ভেস্টিবিউল। তারপরে কি আছে? নাসাল, নেজাল ক্যাভিটি, নাসা গহ্বর। নাসা, হ্যাঁ ভেস্টিবিউল বাংলা ভেস্টিবিউল। তারপরে 4 নাম্বার হচ্ছে নাসা গহ্বর হচ্ছে কস্টাক নাসা, নাসার রন্ধ্র বা এটাকে আমরা আচ্ছা নাস নেজোফেরিংস, নেজোফেরিংস বা বাংলা কি লিখছে এখানে? নেজোফেরিংসে বাংলা কি লিখছে? শ্বাসনালী বা ট্রাকিয়া, স্বরদণ্ড, গলবিল, নাসাপথ, নাসারন্ধ্র, নাসাপথ, নেজোফেরিংস আছে গলবিল, গলবিল, তারপরে গলবিল, নাসাপথ, হ্যাঁ নাসাপথ, তারপরে হচ্ছে গলবিল, গলবিল, তারপরে হ্যাঁ গহ্বর আছে, নাসারন্ধ্র, নাসাপথ, গলবিল। তারপরে কি আছে? ষড়যন্ত্র, ষড়যন্ত্র, ষড়যন্ত্র ঠিক আছে না? ষড়যন্ত্র, তারপরে ষড়যন্ত্রের পরে কি আছে? শ্বাসনালী, শ্বাসনালী বা ট্রাকিয়া, শ্বাসনালী বা ট্রাকিয়া। ষড়যন্ত্র বা এটাকে কি বলে? ষড়যন্ত্র, ষড়যন্ত্র, ষড়যন্ত্র। তারপরে আর কি আছে? নাসা, আমরা বললাম শ্বাসনালী, তারপরে ব্রঙ্কাস, 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 তারপর ব্রঙ্কিউল, ব্রঙ্কিউল। তারপর আরো অনেক কিছু আছে, টার্মিনাল ব্রঙ্কিউল আছে, রেসপিরেটরি ব্রঙ্কিউল আছে, তারপর হচ্ছে অ্যালভিওল ডাক্ট, অ্যাট্রিয়াম, অ্যালভিওলাস স্যাক। শর্টকাট লিখে দিই, সেটা হচ্ছে অ্যালভিওল, অ্যালভিওল, তারপর হচ্ছে অ্যালভিওলাই, অ্যালভিওলাই। ব্রঙ্কাস ফুসফুস মধ্যচ্ছদা, অ্যালভিওলাই ফুসফুস মধ্যচ্ছদা, ফুসফুস অ্যালভিওলাই, অ্যালভিওলাই ফুসফুস মধ্যচ্ছদা, মধ্যচ্ছদা 6 বয় দয়াকা। তাহলে এগুলা হচ্ছে আমাদের ফ্লো চার্টের মাধ্যমে আমরা ই করতে পারি, অথবা এটা আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টের অংশ, ষড়যন্ত্রের বিভিন্ন শ্বসনতন্ত্র, হ্যাঁ শ্বসন অংশের মধ্যে এইগুলা একদম রেসপিরেটরি ট্র্যাক্টের। আমরা আসলে বাংলা বলে অভ্যস্ত না তো, যার জন্য বাংলা বলে আসে না। না না আমাদের এই বাংলা তো বলতেই পারবো না অনেকে। আচ্ছা তাহলে আমরা কি করি? ওই লাইনে পড়াই কেন? ভালো করে পড়াইছেন? পড়াইতে হন কেন? কে পড়ান? আপনি পড়ান তালুকদারে, আমি তো জীবনে দেখি নাই। তালুকদারে ইয়েতে ক্লাস 9 এ। কেন? না আপনি প্রাইমারি আনসার কেন তালুকদারে? না একটা মেয়ে আপনাকে দেখে আমাকে বলছে তোর সার্টিফিকেট শেষ। মানে কইরেছে তালুকদার আপনি কি প্রমি নামে কোনো মেয়েকে পড়াইতেন? কেন দিছি? স্যার পড়াইতেন না, আপু আপনার কথা আমাকে বলছিল। এবারে আমি ভাইয়ারে বলছি প্রমি তো মডার্ন স্কুলে। হ্যাঁ হ্যাঁ আমার মানে এটা সেকেন্ড এই বড় বলার পর আপনি নাকি বাংলা বলতে পারেন না? বাংলা বলতে পারেন না তো সার্টিফিকেট ট্রান্সফার করতে বড় বলছিল আপনার নামে বদনাম করে দিছে আমার কাছে।
এটা কি আসছিলাম এর আগে? হ্যাঁ পাকিস্তানি জায়গাটা আসছিলাম আমরা আবার আমি কাটলাম না আরে ফুসফুসের ওই যে এটা আচ্ছা এটা প্রমি জাতীয় লাগে আপনাদের? না আমার মানে আমার সাথে পরীক্ষা দিয়েছে ব্রেক ক্লোজ আপনাদের সাথে স্যার সবচেয়ে বড় কথা হচ্ছে মায়ের সাথে যারা বসে তারা এসে মায়ের ক্লোজ হয়ে যায় আমার মতো সবার সাথে সে মিশে এটা জিতবা না? হ্যাঁ জিতবা ওই জিতবা জিতবা কি জিতবা জিতবা না জিতবা জিতবা আলাদা একটা জিনিস কানেক্টেড নাকি এটা আলাদা সেটা হৃৎপিণ্ডর আছে মাঝখানে একটা হার্ট দিয়ে দিবি হ্যাঁ এটা একটা হার্ট হইছে কথা বলে বেতন দেবো হয়েছে না আপনি তো বার্তা শেষ করলেন আমার
নাসাপথ। বুঝতে না এটা চ্যাপ্টারে শীট দিয়ে দিলে শীটের মধ্যে সব থাকবে। চ্যাপ্টার 7 আমরা কি চ্যাপ্টার 7 চ্যাপ্টার 7 স্যার এটা কি ভেস্টিবিউল কি আছে আজকে চ্যাপ্টার নাসিম আক্তার। আচ্ছা তাহলে লেখা শেষ হয়েছে? না আমার মা আমার কাছে দিয়ে দ্রুত ছবিটাকে ফেলেন অথবা এর মধ্যে থাকবে যদিও। আচ্ছা যতটুকু হয়েছে আমি এখন বর্ণনা লিখি। দেখেন আমরা দেখেন সামনে ফার্স্ট আমাদের কি থাকে সম্মুখ নাসার অংশ থাকে তাই না? সম্মুখ নাসার অংশ এ করে লেখেন বোল্ড করে লেখেন সম্মুখ নাসার অংশ। সম্মুখ নাসার অংশ সম্মুখে যে সম্মুখ নাসার অংশ লেখেন এটি রন্ধ্র এটি নাকের সম্মুখ ছিদ্র যার মাধ্যমে বাতাস নাকের ভেতর প্রবেশ করে। এটি নাকের সম্মুখ ছিদ্র যার মাধ্যমে বাতাস নাকের ভেতরে প্রবেশ করে। সম্মুখ নাসার অংশ এটি নাকের সম্মুখ ছিদ্র বা সামনের ছিদ্র যার মাধ্যমে বাতাস নাকের ভেতরে প্রবেশ করে। যার ভেতরে বাতাস নাকের ভেতরে প্রবেশ করে। 2 নম্বরে লেখেন ভেস্টিবিউল হয়কা যদি 6টা ঋষিকার বরিশিকার রসৌল ভেস্টিবিউল 2 নম্বর হচ্ছে ভেস্টিবিউল। লেখেন এটি সম্মুখ নাসারন্ধ্রের পরে অবস্থিত। এটি সম্মুখ নাসারন্ধ্রের পেছনে বা পরে অবস্থিত। এতে লোম থাকে। হ্যাঁ এতে লোম থাকে যা বাতাসের ধূলিকণা আটকে রাখে। যা বাতাসের ধূলিকণা আটকে রাখে।
দেখেন দুটি ভেস্টিবিউল সেপ্টাম সেপ্টাম দ্বারা পৃথক থাকে। দুটি ভেস্টিবিউল সেপ্টাম, হ্যাঁ মাঝখানে যে এটাকে বলা হয় সেপ্টাম। সেপ্টাম, হ্যাঁ নাকের যে মাঝখানে দুই নাকের ছিদ্রের মাঝখানে দেখবেন যে আছে পার্টিশন আছে না, এটাকে সেপ্টাম দন্ত সহায়িকা সেপ্টাম সেপ্টাম দিয়ে পৃথক থাকে। এজন্য নাকের মধ্যে এবং এই সেপ্টামের ভেতর দিকে সেপ্টামের আশেপাশে প্রচুর রক্তনালী আছে, অনেক ক্যাপিলারিস আছে। এই জন্য কাউকে নাকের মধ্যে ঘুষি মারলে কি হয়, নাক দিয়ে রক্ত বের হয়, এই জায়গা থেকে বের হয়, অত ভিতর থেকে বের হয় না, এরা ওই সেপ্টাম থেকে বের হয়। নাক দিয়ে যে রক্ত বের হয় না অনেকে ঘুষি দিলে অথবা ব্যথা পাইলে, তখন ওই সেপ্টাম থেকে বের হয়। তারপর লেখেন নাসা গহ্বর। নাসা গহ্বর লিখছেন? নাসা গহ্বর লেখেন, নাসা গহ্বর, নাসা গহ্বর লেখেন যে এটি ভেস্টিবিউলের পরের অংশ, এটি ভেস্টিবিউলের পরের অংশ। এই গহ্বরে মিউকাসের আবরণ থাকে, এই গহ্বরে মিউকাসের আবরণ থাকে, এই গহ্বরে মিউকাসের আবরণ থাকে, এই গহ্বরে মিউকাসের আবরণ থাকে। আমাদের সর্দি যে বের হয়, নাকে সর্দি, রানিং নোজ, তখন এই মিউকাসের আবরণটা ভেদ্যতা বেড়ে যায়, ফলে এখানে কি হয়, আমাদের নাক থেকে বের হয়, পানি বের হয়। তাহলে এটা কি থাকে? ভেদ্যতা মানে হচ্ছে ভেদ করে যেতে পারে খুব সহজে, মিউকাস লেয়ারটা ভেদ করে পানিটা বের হয়ে আসে। হ্যাঁ আবার বলবো, এই যে আমাদের নেজাল যে ক্যাভিটি আছে, এটাকে বলে নেজাল ক্যাভিটি। এই নেজাল ক্যাভিটি আসলে এখানে কয়েকটা হাড়ের, আমাদের যে এখানে একটা হাড় আছে এটার নাম হচ্ছে ম্যাক্সিলা, এপাশে একটা হাড় ম্যাক্সিলা, আর এখানে নাকের যে হাড় আছে ফ্রন্টাল, মানে এই সকল হাড়ের মধ্যে ছোট ছোট ক্যাভিটি আছে। এই সবগুলো ক্যাভিটি মিলে মাঝখানে একটা ক্যাভিটি তৈরি হয়, এটাকে বলা হয় নেজাল ক্যাভিটি। আর এই নেজাল ক্যাভিটি চারপাশ দিয়ে কি আছে, মিউকাসের আবরণ আছে, চারপাশ দিয়ে মিউকাসের আবরণ থাকে। তার জন্য কি হতে পারে, এখান থেকে মিউকাস সিক্রেশন হয়, মিউকাস গ্ল্যান্ড থাকে, এখান থেকে নাকের যেটা বের হয় এটা মেইনলি সিক্রেশন হয়। একটা হচ্ছে শ্বাসনালী থেকে যেটা বের হয় সেটা কাশি আকারে বের হয়, আর নাক দিয়ে যেটা বের হয় সেটা হচ্ছে এখান থেকে বের হয়। মাথা ব্যথা করে কার হয়েছে? মাথা শ্বাস, তাহলে সাইনোসাইটিস আছে, হাড়ের মধ্যে হাড় সমস্যা আছে বলছে কিছু ডাক্তারে, হয়তো বা হাড় বাঁকা আছে, না হয় পলিপ আছে বাঁকা, এই জন্য। পরে কি বলছে, মাথা ব্যথা করে, মাথা ব্যথা করে, এটা সাইনোসাইটিস, সাইনোসাইটিসের জন্য হয়। আমাদের এই যে হাড়ের এখানে, এই ফ্রন্টাল হাড়ের এখানে আছে ছোট ছোট ক্যাভিটি আছে, এখানে নর্মালি বাতাস থাকে, কিন্তু এই জায়গার মধ্যে যদি মিউকাস যায় এখানে ইনফেকশন হয়, তখন ব্যথা করে। 12 মাস কি থাকে বন্ধ, নাকে ব্যথা করে, ওইটা হয়তো বা নাকে বললাম পলিপ হয়েছে, না হয় নাকের ভিতরে হাড় বাড়ছে, অ্যালার্জি হতে পারে। তাহলে কি বললাম, নাসা গহ্বর, নাসা গহ্বর যেটা থাকে এর মধ্যে আবার লেখেন এর প্রাচীরে অলফ্যাক্টরি স্নায়ু থাকে, অলফ্যাক্টরি, সরি হল অলফ্যাক্টরি, অলফ্যাক্টরি স্নায়ু থাকে, যেটি হ্যাঁ অলফ্যাক্টরি স্নায়ু থাকে, যেটি ঘ্রাণ গ্রহণ করে। ঘ্রাণ, আমার যে ঘ্রাণ নেই এটা কই থেকে আসে, এই অলফ্যাক্টরি স্নায়ু ওখানে থাকে, অলফ্যাক্টরি স্নায়ু থেকে স্নায়ুগুলা এই উদ্দীপনা তারা গ্রহণ করে। আমরা যে ঘ্রাণ গ্রহণ করি এটা অলফ্যাক্টরি স্নায়ু থেকে স্নায়ু ঢুকে। নেক্সট করে এটা হচ্ছে বললাম, যদি রানিং নোজ বেশি হয়, মিউকাসের আবরণটা এমনিতে এখানে ইনফ্লামেশন হইতেছে, অনেক বেশি প্রদাহ হচ্ছে, তাহলে সেক্ষেত্রে সে পাবে না, জ্বর আসছে অথবা সর্দি কাশি লাগছে, সেক্ষেত্রে হতে পারে।
অথবা নাক সবসময় বন্ধ থাকে। কোভিড এলে কেন বন্ধ পায় না? হ্যাঁ, এটা তো ইনফ্লুয়েঞ্জা, ফ্লু, এটা তো কাজই হচ্ছে রেসপিরেটরি ট্র্যাকের মধ্যে কাজ করবে, বুঝছেন না? তো হবেই তো, স্বাভাবিক। নেক্সট, তারপরে লেখেন পশ্চাৎ নাসারন্ধ্র। বড় করে লেখেন পশ্চাৎ নাসারন্ধ্র। ও আর একটা কাজ করে অবশ্য, লেখেন যে আগত, আরটা দাঁড়িয়ে লেখেন যে আগত বাতাসকে শীতল, হ্যাঁ সিক্ত করে, সিক্ত, গরম বাতাস নিলাম ওইখানে গিয়ে ঠান্ডা হয়ে যাবে। আগত বাতাসকে সিক্ত করে। স্যার অনেক সময় তো বাতাস দিলে না পেয়ে যায় না। তারপরে হচ্ছে পশ্চাৎ নাসারন্ধ্র লিখছেন, লেখেন এটি নাসা গহ্বরের পরের অংশ, পরের নালী। পশ্চাৎ নাসাপথ, পশ্চাৎ নাসাপথ, সরি নাসারন্ধ্র না, পশ্চাৎ নাসাপথ, পশ্চাৎ নাসাপথ। দেখেন এটি নাসা গহ্বরের পরের নালী। যা গলবিলে উন্মুক্ত হয়, যা গলবিল, এই যে মাঝখানে এটাকে বলে গলবিল, মাঝখানে এটাকে বলে গলবিল। গলবিলটা তাহলে কোনটা? এই যে নাকের রাস্তার পেছনের অংশ, মুখের পেছনের অংশ, শ্বাসনালীর উপরের অংশ, এই টোটাল জায়গাটাকে বলে গলবিল। এটাকে বলে গলবিল, এই যে অংশ এটা, এটাকে গলবিল বলে। নাকের পেছনের অংশ, মুখের পেছনের অংশ, শ্বাসনালীর উপরের অংশ, দিস ইজ কল্ড গলবিল। এটাকে বলা হয় গলবিল, বুঝা গেছে? আচ্ছা, গলবিল লিখছেন, এটি গলবিলে উন্মুক্ত হয়, গলবিলে উন্মুক্ত হয়। এটি গলবিলে উন্মুক্ত হয়। তারপর লেখেন উন্মুক্ত হয় মানে? গলবিলে গিয়ে শেষ হয়, এই যে নালীটা গিয়ে কি হবে, এখানে এসে শেষ হবে। আর এখানে অবশ্য একটা ইয়ে দিছি আমরা, এটা 3 ডাইমেনশনালি, এটা এত বড় কেন দিই না, এটা কি আলজিব্রা? আলজিব্রা। দেখেন যে দেখেন নাসাপথের, পশ্চাৎ নাসাপথের শেষের দিকে ঢাকনা থাকে, একে আলজিব্রা বলে। পশ্চাৎ নাসাপথের শেষের দিকে ঢাকনা থাকে, একে আলজিব্বা, ইংলিশে বলে উভুলা, একে আলজিব্বা, আলজিব্বা ইংলিশে বলে উভুলা। আলজিব্বা ইংলিশে হচ্ছে উভুলা। আলজিওবা, হ্যাঁ আলজিওবা, ওই যে ওর কথা বলছি আর কি, ওর কথা বলছি। আলজিব্বা বা আলজিওবা উভুলা, 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 এই যে লেখা আছে উভুলা। তারপর লেখেন গলবিল, পরে লেখেন গলবিল, গলবিল বড় করে লেখেন গলবিল। লেখেন এটি মুখ গহ্বরের পেছনের অংশ, মুখ গহ্বরের পশ্চাৎ অংশ, এটি মুখ গহ্বরের পশ্চাৎ অংশ, এটি মুখ গহ্বরের পশ্চাৎ অংশ। নাসাপথের নিচের অংশ, নাসাগহ্বরের নাসাপথের নিচের অংশ এবং শ্বাসনালীর উপরের অংশ, এবং শ্বাসনালীর উপরের অংশ নিয়ে গঠিত। মানে এটা মূলত একটা কি, এটা মূলত একটা ক্যাভিটি, গহ্বর, যেটা নাকের পশ্চাৎ নাসারন্ধ্রের পেছনের অংশ প্লাস মুখের পেছনের অংশ আর শ্বাসনালীর উপরের অংশ, এটা যে ক্যাভিটি, দিস ক্যাভিটি ইজ কল্ড দা, এটাকে কি বলে? গলবিল বা ফ্যারিংস, ইংলিশে বলে ফ্যারিংস, PHARYNX, PHARYNX, ফ্যারিংস, ফ্যারিংস বা গলবিল।
নাকেরটাকে বলা হয় নেসোফেরিংস, ওরোফেরিংস, ল্যারিঞ্জোফেরিংস। এটা হচ্ছে ফেরিংস, এটাকে বলা হয় ফেরিংস বা হলোবিল। আচ্ছা, তারপর লেখেন স্বরযন্ত্র। ঠিক আছে, স্বরযন্ত্র। তাহলে বসো না দুটো স্বর, এই তাও বলেছে স্বরযন্ত্র। স্বরযন্ত্র দেখেন, এটি শ্বাসনালীর উপরে তরুণাস্থি নির্মিত, তরুণাস্থি হ্যাঁ, তরুণাস্থি নির্মিত, তরুণাস্থি দ্বারা নির্মিত বা গঠিত, তরুণাস্থি দ্বারা গঠিত অংশকে স্বরযন্ত্র বলে। দেখেন, এতে কয়েক ধরনের তরুণাস্থি থাকে। তার মধ্যে সবচেয়ে বড় তরুণাস্থির নাম হলো থাইরয়েড কার্টিলেজ। এতে কয়েক ধরনের তরুণাস্থি থাকে, তার মধ্যে সবচেয়ে বড় তরুণাস্থির নাম হলো থাইরয়েড কার্টিলেজ বা থাইরয়েড তরুণাস্থি। থাইরয়েড, হ্যাঁ, থাইরয়েড গ্ল্যান্ড এখানে থাকে, এর বাইরের দিকে থাকে, এটা তো এর আশেপাশে থাকে। থাইরয়েড, হ্যাঁ, তরুণাস্থি, থাইরয়েড তরুণাস্থি। সবচেয়ে বড়টির নাম হলো থাইরয়েড তরুণাস্থি। তারপর লেখেন, এতে রজ্জুর মতো ভোকাল কর্ড থাকে। হ্যাঁ, দাঁড়িয়ে লেখেন, এতে রজ্জু মানে দড়ির মতো, দড়ি বা রজ্জু বা সুতার মতো বা কি বলে, এতে রজ্জুর মতো ভোকাল কর্ড থাকে, যা শব্দ সৃষ্টির জন্য দায়ী। ভোকাল কর্ড থাকে যা শব্দ সৃষ্টির জন্য দায়ী। এতে কি বললাম, থাইরয়েড কার্টিলেজ থাকে, লিখছেন। তারপরে বড় করে লেখেন শ্বাসনালী। 50-এ, হ্যাঁ হ্যাঁ 50-এ লেখেন শ্বাসনালী, লিখছেন। শ্বাসনালী অবলিক দিলেন ট্রাকিয়া, ব্র্যাকেট দিয়ে লেখেন ট্রাকিয়া বা শ্বাসনালী, ট্রাকিয়া। দেখেন, এটি স্বরযন্ত্রের নিচের অংশ, এটি স্বরযন্ত্রের নিচের অংশ, এটি স্বরযন্ত্রের নিচের অংশ, যেটি ষোলো থেকে 20টি সি আকৃতির তরুণাস্থি নিয়ে গঠিত। 16 থেকে 20টা সি আকৃতির তরুণাস্থি নিয়ে গঠিত। সি আকৃতির, হ্যাঁ, সি আকৃতির, ইংলিশে সি লেখেন, সি আকৃতির তরুণাস্থি নিয়ে গঠিত। তরুণাস্থি নিয়ে গঠিত, দেখছেন। দেখেন, এর ভেতরে প্রাচীরে
মিউকাস ক্ষরণকারী কোষ গ্রন্থি, মিউকাস ক্ষরণকারী গ্রন্থি, মিউকাস ক্ষরণকারী গ্রন্থি এবং সিলিয়া থাকে। এবং সিলিয়া মনে আছে আমরা চ্যাপ্টার 2 তে পড়ছিলাম, চ্যাপ্টার 2 এর মধ্যে এপিথেলিয়াল টিস্যুর রূপান্তর পড়ছিলাম, মনে আছে? এপিথেলিয়াল টিস্যুর কিছু বিশেষ রূপ আমরা বলছিলাম যে সিলিয়া। সিলিয়া হচ্ছে কি না, আমাদের শ্বাসনালী যেটা, এই শ্বাসনালীর মধ্যে ছোট ছোট এরকম ইয়ে থাকে, ছোট ছোট এক ধরনের গঠন থাকে, যেটা কি করে ধারের মতো কাজ করে। আমরা যে কাশি দেই বা আমাদের ডাস্ট পার্টিকেলগুলা ওইখানে যে, হ্যাঁ ওইখানে কি হয়, ওইখানে গিয়ে আটকা পড়ে, সিলিয়া থাকে। আমাদের শ্বাসনালীর ভেতরে এরকম সিলিয়া থাকে। এই সিলিয়ার মধ্যে কি হয়, ডাস্ট পার্টিকেল এখানে ঢুকবে, এখানে অ্যাটাচ হবে। ডাস্ট পার্টিকেল যখন এখানে আসে ধুলাবালি, তখন আমরা স্নিজিং, আমাদের কফিং রিফ্লেক্স শুরু হয়, আমাদের কাশি হয়, কাশি দিয়ে আমরা সব করতে হবে। তাহলে কাশি কিন্তু আমাদের একটা প্রোটেক্টিভ মেকানিজম, এটা মনে রাখতে হবে। তাহলে লেখেন সিরিয়াল হার্টের পরে কি তারপর লেখেন যে কি সিলিয়া থাকে, যা যা বাতাস থেকে আগত ধুলাবালি ধুলাবালি আটকে 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 রাখে এবং কাশির সাথে বের করে দেয়। ধুলাবালি আটকে রাখে এবং কাশির সাথে বের করে দেয়, কাশির সাথে বের করে দেয়, কাশির সাথে বের করে দেয়। ওকে, আপনার যে বেশি কাশি হয় তখন? বেশি কাশি হইলে তো তখন সমস্যাই হয়, কিন্তু নর্মাল মাঝে মধ্যে ঠান্ডা কাশি লাগা ঠিক আছে, মাঝে মধ্যে দুই এক মাস পর পর লাগা ঠিক আছে। সর্দি লাগলে নাকি লম্বা হয়? লম্বা হয় ছোট থাকতে মানে আমার প্রায় এই যে মানে ঘুরানোর জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ। পরীক্ষা হবে তো না? না না পরীক্ষা হবে, আচ্ছা রবিবার। ওকে।